সো হ্যালো এভরিওয়ান, আমরা আরেকটা এলিট লাইভে চলে আসলাম। বেসিক্যালি আমাদের সাথে আজকে আমাদের একজন স্পেশাল গেস্ট উপস্থিত আছে। স্পেশাল এই কারণে সে আসলে আমাদের অনেক ফ্রিল্যান্সারের মধ্যে ফাইবারে টপ রেটেড ফ্রিল্যান্সার, এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা এটা হচ্ছে খুব অল্প সময়ে টপ রেটেড ফ্রিল্যান্সার, মাত্র 1.5 বছর সময় লাগছে তার এই টপ রেটেড ব্যাচ পেতে। এবং ফাইবারে টপ রেটেড সেলারের পাশাপাশি প্রায় 900-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছে এবং প্রায় $30,000 উপরে আর্নিং, $1,30,000 মতো আর্নিংস। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর এনি ফ্রিল্যান্সার। সো হাই হৃদয়, কেমন আছো? কেমন চলতেছে? ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, গ্রেট। এই তো আলহামদুলিল্লাহ। তো বেসিক্যালি আমরা শুরু করি, গল্পটা দিয়ে শুরু করি। তুমি আসলে যে ফ্রিল্যান্স জার্নিতে আসলে কিভাবে আসছো, বা ফ্যামিলি আসলে কন্ট্রিবিউশন একটা ব্যাপার স্যাপার থাকে, বা ফ্যামিলি, অনেক ফ্যামিলি আসলে যে, যেমন আমি আসলে ফ্রিল্যান্সিং যখন করা শুরু করছি, জব টপ ছেড়ে ফ্রিল্যান্সিং আসছি, বাসায় সবাই বলতেছে ল্যাপটপের মধ্যে সারাদিন তুমি কি করো, বা এই যে মানে অফিস টফিস ছেড়ে দিয়ে তুমি যে আসলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বসে বসে কাজ করতেছো, এখানে আসলে কি হয়। আমার চাচা বা আমার এই যে আত্মীয়স্বজন যারা ছিল অনেক কনফিউজ ছিল যে এই কি করতেছে ল্যাপটপে, বা সব এত ভালো একটা জব ছেড়ে আসলে এই সেক্টরে আসছে, সো হোয়াট হি ইজ ডুইং। এরকম কিছু জিনিস ফেস করো কিনা, বা আসলে যে তোমার যে ফ্রিল্যান্সিং এর যাত্রাটা স্টার্ট হয়েছে, এই ক্ষেত্রে ফ্যামিলি কন্ট্রিবিউশন বা সাপোর্টের একটা অনেক বড় ব্যাপার আছে। সো আমরা জানিটা শুনি তোমার। আমি হচ্ছে 2020-এর মানে জানুয়ারিতে আপনাদের কোডম্যানব্রিতে অ্যাডমিশন নিয়েছিলাম। তখন আমি টিউশনই করতাম আর কি। টিউশনই করতে গেলে স্বাভাবিকভাবেই দেখা যায় যে স্টুডেন্টদের আম্মা আব্বাদের একটা প্রেশার থাকে যে অসুস্থ হইলেও পড়ান লাগবে, বা দেখা যায় যে স্টুডেন্টের যখন পরীক্ষা থাকে তার আগে দেখা যায় যে বেশি করে পড়াইতে হবে, আবার নিজের পড়াশোনাটাও থাকে। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছিল যে এমন একটা কিছু আমার করা উচিত যেটা আসলে বাসায় বসে করা যায়, বা আসলে ফিনান্সিয়াল ফ্রিডম থাকে যেটাতে আর কি। তো এই সমস্ত জিনিস চিন্তা করে আর কি পরবর্তী ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা আসলে মাথায় আসলো। তো তখন নরমালি আপনাদের ফেসবুক পেজ থেকেই আমার একটা পোস্ট সামনে আসছিল। তো এখানে মেইনলি সাকসেস স্টোরির পোস্ট ছিল আর কি। তো এখান থেকে দেখার পর দেখলাম যে মানে অনেক লোকজন আসলে এইভাবে ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করতেছে। তো পরে আমি ডিসাইড করি যে কোর্সে ভর্তি হব, কিন্তু তখন আমার টিউশনই ছিল 5টা, মানে ওই সময় টোটাল টিউশন ছিল 5টা, প্লাস আমার মানে ভার্সিটির ক্লাস ছিল। তাই আমি ভর্তি হই, জানুয়ারি মাসের প্রথম দিকেই ভর্তি হই, কিন্তু আমি কোর্সটা আসলে ওইভাবে কন্টিনিউ করতে পারি নাই। বলতে অ্যাসাইনমেন্ট, আপনাদের এখানে যেটা আছে যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা, আসলে একটা স্টুডেন্ট কেমন কি করতেছে অ্যাসাইনমেন্ট না দিলে কিন্তু আসলে ট্র্যাক করা যায় না। তো ওই ক্ষেত্রে আসলে আমি অ্যাসাইনমেন্ট গুলো আসলে ওইভাবে করতে পারি না, যেহেতু আমার এইদিকে প্রেশার ছিল। তো পরবর্তীতে আমি ড্রপ আউট হয়ে যাই। তো মানে এইসব থেকে গ্রুপ থেকে ড্রপ আউট হয়ে যায়। তো তারপর আমাদের গুগল ক্লাসরুমে যেহেতু আপনারা ভিডিও দিতেন, তো ওইগুলো ভিডিওগুলো ছিল, বাট আমি আসলে ওইভাবে খুব মনোযোগ দিয়ে দেখবো ওইটা ছিল না, কারণ আমার মাথাটা একটা আলাদা প্রেশার ছিল। তো যখন মার্চ মাসে যখন করোনার কারণে লকডাউন শুরু হইলো 2020-এর, তখন তো আসলে সবকিছু বন্ধ, টিউশনিও বন্ধ, ভার্সিটির ক্লাস বন্ধ, এবং মানে ইউনিভার্সিটি গুলো যে ওরা অনলাইনে কন্টিনিউ করবে এটাও তখন জানায় নাই। ওরা ভাবছে হয়তো লকডাউন 2-1 মাসের ভিতরে উঠে যাবে। তখন আমি ঢাকা ছেড়ে দিই। ঢাকা ছেড়ে দেওয়ার পর বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পর আসলে আমার কিছু জমানো টাকা পয়সা ছিল, ওইগুলো দিয়ে আমাদের গ্রামে, আমি একজন প্রত্যন্ত গ্রামের মানুষ, তো ওইখানে ওয়াইফাই এর লাইন মাত্র আসছে, মানে কেউই নেয় নাই। তো ওই সময় আমি ওয়াইফাই এর লাইন নিছি। আমার ওয়াইফাই এর লাইন নিতে 5,000 টাকা নিয়েছিল। মানে নরমালি হচ্ছে যেহেতু আমি প্রথম নিছি, তার ওরা কিনছে, ওরা যেভাবে বলছে। এখন ওখানে তো ঢাকাতে যেরকম কম্পিটিটিভ থাকে যে একটা লাইনের পাশাপাশি অন্য লাইন থাকে, আমি লাগাচ্ছি, কিন্তু ওখানে যদি একটা লাইন, ওইটা লাগাতে আমার 5,000 টাকা লাগছে। প্রথম যখন আমি মানে তখন দেখলাম আমি তো আসলে ফ্রি টাইম আছি। তো পরবর্তীতে আমি হচ্ছে যে আপনাদের সাইদুল খান ভাই আছে, ওনার সাথে আমার মানে কোর্স করাকালীন সময় একটু কথাবার্তা হইতো। তো ওনার কাছে শুরু করে বলি যে ভাই আসলে আমি তো ড্রপ আউট ছিলাম, এখন আসলে কিভাবে কন্টিনিউ করা যায়। তো উনি কিছু গাইডলাইন দিয়েছিল যে ভাই আপনি এইভাবে করে শুরু করেন, যেহেতু ওরা আপনার ব্যাচে যারা আছে এরা তো অনেক আগায় গেছে, তো সুতরাং আপনার এখানে যেহেতু ফ্রি আছেন, আপনি একটা ক্লাস মানে ডেইলি দেখলে 2-3টা ক্লাস করেন, এরপর যদি কোনো প্রবলেম হয় আমাদের জানাইয়েন। তো ওইখানেই আর কি আমি যখন দেখলাম যে আমার আসলে সবকিছু বন্ধ, আর লকডাউনের সময় তো মানুষ বাইরেটাও খুব কম গেছে, তখন একটা ভয় কাজ করতো। আমি বাসায় বসে তখন প্র্যাকটিস করতাম। আর তখন যেহেতু ইনকাম সোর্স মানুষের বন্ধ হয়ে গেলে, তখন কিন্তু আলটিমেটলি আমি ছোটবেলা থেকে চাইছি যে আমি ফ্যামিলির উপর কখনো ওইভাবে প্রেশার দিব না। তো এইটা থেকে আমার চিন্তা ছিল যে যেহেতু আমার ইনকাম সোর্স এখন টোটালি অফ, তো আমার এখন ব্যাকআপ ইনকাম সোর্স একটা জেনারেট করতেই হবে। আর যেহেতু আমি ফ্রি আছি, তখন আসলে ওই ক্লাসগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখতাম। কোনো প্রবলেম হলে বিশেষ করে সাইদুল ভাই আমার খুব হেল্প করছে, আর আলমগীর এই কবির ভাই ওনারাও মাঝে মাঝে নকটক দিতাম। তো সবাই আসলে যার মতো ব্যস্ত থাকে, তো ওনাদের ফ্রি টাইমে যতটুকু পসিবল আমাকে হেল্প করছে। এরপরে আসলে মানে নরমালি আমি ইসের পাশাপাশি এই মানে কোর্সের ভিডিও দেখার পাশাপাশি আমি ইউটিউব থেকে অনেক ভিডিও দেখছি, কারণ নরমালি আসলে একটা টপিক নিজে ক্লিয়ার হওয়ার জন্য কিছু এক্সট্রা জিনিস দেখা লাগে।
আমি ওইভাবে দেখছি এবং পরবর্তীতে আপনার যখন ফাইবার ক্রাশটা শুরু হয়, মানে আমি তো কোর্সে ড্রপ ডাউন ছিলাম, পরবর্তীতে যখন ফাইবার ক্রাশ হচ্ছে তখন আমি ভাইয়াদের রিকোয়েস্ট করে আমি ঢুকি আর কি, ওই গ্রুপে আবার ঢুকি। আচ্ছা, ঢোকার পর পরবর্তীতে ওই মানে মার্কেট প্লেসে যে টিপস এন্ড ট্রিক্স গুলো ছিল, মার্কেট প্লেসটা টোটালি আমার কাছে নতুন ছিল। স্বাভাবিকভাবে আমি যেহেতু জাস্ট শুধু স্কিল ডেভেলপমেন্ট করছি, মার্কেট প্লেস নিয়ে আমার কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না। পরবর্তীতে আমি মার্কেট প্লেসের ওই জিনিসগুলা মানে যেভাবে শেখানো হয়েছে, আপনাদের যেভাবে ক্লাস নিয়েছেন আমি শিখছি। শেখার পর আমি প্রথমে একটা অ্যাকাউন্ট খুলি। তো ওই অ্যাকাউন্টটা যখন খুলি তখন আসলে আমার ওইভাবে প্রিপারেশন ছিল না, যে আসলে আমি মানে আমার কনফিডেন্টের মনে হয় একটা অভাব ছিল, এবং স্কিলের দিক দিয়েও মনে হচ্ছিল যে আসলে আমার আরেকটু হয়তো স্কিলটা আপগ্রেড করলে ভালো হয়, বা আমি আসলে ওইভাবে কনফিডেন্ট পাচ্ছিলাম না। তো পরবর্তীতে আমি তখন তারপরে অ্যাকাউন্ট খুলে মানে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন ওইভাবে মানে অ্যাক্টিভ থাকতাম। এরপরে আপনাদের এখানে তখন আমাদের বায়ার রিকোয়েস্ট ছিল, ফাইবারের বায়ার রিকোয়েস্টটা যদি পরে উঠাই, বায়ার রিকোয়েস্ট ছিল। তা আমি বায়ার রিকোয়েস্ট দিতাম, মানে প্রত্যেকদিন যখন রাতের বেলায় দেখতাম বায়ার রিকোয়েস্ট আমার সামনে আসতেছে, তো বায়ার রিকোয়েস্ট আমি মানে দিতাম। আর আমার কিছু করা কাজের পোর্টফোলিও ছিল, যেমন আপনারা যখন অ্যাসাইনমেন্ট দেন, অ্যাসাইনমেন্টে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো নিজের পোর্টফোলিও হিসেবে পরবর্তীতে ইউজ করা যায়। তো আমি পরবর্তীতে ডোমেইন কিনে সাব ডোমেইনে ওই পোর্টফোলিও গুলো রাখতাম, রেখে ক্লায়েন্টে দেখাইতাম, মানে ক্লায়েন্টে দেখাতাম বলতে ওই বায়ার রিকোয়েস্ট ওইগুলো অ্যাটাচ করে দিতাম। যখন ক্লায়েন্ট আসতো, আসে বায়ার রিকোয়েস্টটা পড়তো তো স্বাভাবিকভাবে অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দিচ্ছে। এখন ক্লায়েন্ট ধরেন বাইরের কান্ট্রি, ওরা তো আমাদের থেকে স্মার্ট, ওরা জানে যারা হয়তো অন্য জায়গা থেকে কপি টপি করছে, কিন্তু যখন একটা সাবডোমেন আমার নামে তখন তো সে বুঝতেছে, আমিও বলতে পারতেছি এটা আমার। তো পরবর্তীতে ওইগুলো দেখাইতাম। আমি প্রথমে একটা কাজ পাই $400। তখন কিন্তু আমি আসলে ওইভাবে স্কিলড না, বাট আমি শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট এবং কমিউনিকেশন স্কিলের জন্য কাজটা আমি পাইছি। এবং যখন ক্লায়েন্ট আসছে মিটিং এ, তো তখন আসলে আমি ইংলিশ ওভাবে পারতাম না, মানে ইংলিশে আসলে তো প্র্যাকটিসের জিনিস এগুলো, আপনার বায়ারদের সাথে কমিউনিকেশন করতে 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 আস্তে আস্তে আপগ্রেড হয়। তো ওই সময় আমি ওইভাবে ইংলিশেও কথা বলতে পারতাম না, বাট তারপর আমি সামহাউ ক্লায়েন্টকে ম্যানেজ করছি এবং অর্ডার সে প্লেসও করছে। তো পরবর্তীতে যদি আমি কাজটা কমপ্লিট করতে পারিনি, আমার প্রথম কাজটা ক্যান্সেল হয়েছে। আর প্রথম দিকে আসলে একটা অ্যাকাউন্টে একটা প্রথম অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়া মানে অনেক বড় একটা বাজে প্রভাব। পরবর্তীতে আমি 1 মাস একটা ব্রেক নিয়ে ওই মানে অ্যাকাউন্টটা ডিলিট করে দিই, যেহেতু আমার তো ধরেন প্রোফাইলটা ভেরিফাই করা লাগে নাই, কারণ ভেরিফাই তো তখনই করা লাগতো যখন আমি প্রোডাক্টটা কমপ্লিট করে টাকাটা উইথড্র দিব। তখন যেহেতু আমার ভেরিফাই করা নাই, আমি ওটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমি আরো 1 মাস সময় নেই। ওই 1 মাস আমি আপনাদের এই ফাইবার ক্রাশের ভিডিওগুলো আবার দেখি, আবার নিজেও দেখি, এবং পাশাপাশি ইউটিউব থেকেও কিছু হেল্প নেই, কিছু ব্লগ আছে গুগলে, ওইগুলো থেকেও দেখি। দেখার পর পরবর্তীতে আমি 2020-এর মানে সেপ্টেম্বরের সম্ভবত 22 বা 23 তারিখে আরেকটা অ্যাকাউন্ট খুলি। তো ওই অ্যাকাউন্টটা যখন আমি গিগের ভিডিও টিডিও মোটামুটি রেডি করে ফেলছি, একটা প্রিপারেশন নিছি। আগে যেহেতু আমি মার্কেট প্লেসে একটু হলেও সময় দিছি, আমার আগে থেকে ধারণা ক্লিয়ার হয়েছে। তখন হচ্ছে আমি 2022 সেপ্টেম্বরের 23 তারিখে অ্যাকাউন্ট খুলছি, 27 তারিখে ফার্স্ট কাজ পাই। মাত্র ধরেন 5-6 দিন পরে আমি ফার্স্ট কাজ পাই। এই কাজটা ছিল হচ্ছে একটা মানে নেদারল্যান্ডের একটা মহিলা ক্লায়েন্ট। ওই মহিলা ক্লায়েন্ট উনি মেইনলি আমার কাজটা শুধুমাত্র আমার নিজের পোর্টফোলিও দেখে। আমার airydollar.com একটা পোর্টফোলিও ছিল, যদিও ওই পোর্টফোলিওটা পরে আপগ্রেড করা লাগে না, কারণ এখন অ্যাকাউন্টে ধরেন 6-7 রিভিউ আছে, তো ওইগুলো দেখে লাগে না। তো ওই সময় আমার পোর্টফোলিও দেখে পরে উনি আমাকে কাজটা দিছে। প্রথম কাজটা ছিল হচ্ছে $130, এবং ওই দিনই আমি আরেকটা ক্লায়েন্ট পাই, সেটা হচ্ছে ইউকে এর একটা ক্লায়েন্ট, এই হচ্ছে একজন লয়ার। তো ওর হচ্ছে একটা পোর্টফোলিও সেট লাগবে। তো ওর আসলে বাজেট খুবই কম, তো প্রথম দিকে তো আসলে কাজটা পাওয়াটা অনেক টাফ। তো ওর কাজ ছিল $60 কাজ, মাত্র 2 পেজের একটা ল্যান্ডিং পেজ হবে, একটা কন্ট্যাক্ট পেজ হবে। তো আমি কাজটা নিছি, যেহেতু প্রথম দিকে কাজ আমার রিভিউ লাগবে অ্যাকাউন্টে, আমি কাজটা নিছি। নেওয়ার পর ওর কাজটা আমি প্রথমে শেষ করছি। নেদারল্যান্ডের ওই ক্লায়েন্টের কাজটা একটু ডেডলাইন লং ছিল, তো ওর কাজটা আমি 2 দিনে শেষ করে দিয়েছি। এবং পরবর্তীতে কাজ দেখে আমার প্রথম কাজে, আমার অ্যাকাউন্টের প্রথম কাজে $60 কাজে আমি $30 টিপ পাইছি। ওই ক্লায়েন্ট আমাকে $30 ছিল আর কি। আর পরবর্তীতে ওই যে ক্লায়েন্টটা আর কি মহিলা ক্লায়েন্ট ছিল, তো ওই ক্লায়েন্টেরও আপনার দেখা যায় যে ও 5 স্টার রিভিউ দিছিল। 5 স্টার রিভিউ দেওয়ার পর আমার যেটা হয়েছে যে অ্যাকাউন্টটা আসলে গ্রো আপ করছে, এবং পরবর্তীতে আমি ডেনমার্কের একটা এজেন্সি ক্লায়েন্ট পাই। এবং আমি বলতে পারি আসলে ফাইবারে একটা ক্লায়েন্ট যদি ওইভাবে পাওয়া যায়, একটা ক্লায়েন্টে অ্যাকাউন্ট দাঁড় করে ফেলানো যায়। এবং আমার ওই ডেনমার্কের ওই ক্লায়েন্টটা আমি 30টা কাজ করছিলাম ওই তার ওই মানে ওই পরবর্তী 6 মাসের ভিতরে, এবং ওই ক্লায়েন্ট দিয়ে আমি লেভেল 2 সেলার হয়েছি। এবং পরবর্তীতে অ্যাকাউন্টে যেহেতু রিস্ক আসছে, ক্লায়েন্ট আসতেছে, তো পরে আমি আর কি একটা ভার্চুয়াল এজেন্সি টাইপের করছি, মানে আমার ফ্রেন্ড লিস্ট থেকে প্লাস কয়েকটা গ্রুপ আমি পোস্ট দিতাম যে আমি এই ধরনের কাজ করি, আমার এরকম ভার্চুয়াল লোক লাগবে। তো ওইখান থেকে এই পয়েন্টটাতে আমরা আসতেছি। তো আমরা কিছু
মানে লাস্টের দিকে আমরা আসলে এজেন্সি বা ইনফরমেশন আসবো। তো ভাইয়া আমরা যারা পরে জয়েন করছি তাদের জন্য আবার একটু জানা রাখতেছে, আমাদের সাথে আছে এআর হৃদয় এবং আমাদের 52 নম্বর ব্যাচের স্টুডেন্ট, এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে। একজন কোশ্চেন করছে যে কোন সেক্টরে ভাইয়া টপ রেটেড, ভাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করতেছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এন্ড ডেভেলপমেন্ট। এবং এই পর্যন্ত ফাইবার প্রায় 900-র উপরে অর্ডার কমপ্লিট করে ফেলছে, এবং পাশাপাশি সে কিন্তু প্রায় $130K, হিউজ অ্যামাউন্ট, প্রায় 1.5 কোটি টাকার মতো ইনকাম করে ফেলছে। সো এই যে মান্থলি যে আর্নিংটা আসতেছে, হাউ ইউ আর কন্ট্রিবিউটিং ইউর ফ্যামিলি, এন্ড এই যে একটা তোমার বাবা আসলে কৃষক ছিলেন, তারপর হচ্ছে তোমার মা গৃহিণী ছিলেন, তোমার বড় বোন, তোমার বোন বড় ছিল, এরপর হচ্ছে তুমি, তোমার যে ফ্যামিলির আসলে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আসলে হাউ ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি হেল্প ইউ। দেন টিউশনি তো ছিল, এরপরে তো আসলে তুমি আসলে ফুল টাইম ফ্রিল্যান্সিং এ মুভ করলা, এবং নিজের টাকায় আসলে তুমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশনও কমপ্লিট করছো। তো এই জায়গাগুলোতে আসলে ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি তোমাকে কিভাবে হেল্প করছে? না ভাই, আমি তো বললাম যে আসলে আমি ফ্রিল্যান্সিং এ আসছি শুধুমাত্র মানে একটা ব্যাকআপ ইনকাম সোর্স। মানে ব্যাকআপ ইনকাম সোর্সটা আমার কাছে প্রথম দিকে ছিল যে আমি জাস্ট শুধু নিজের খরচটা চালাবো, ফ্যামিলিতে আসলে ওইভাবে আমার কন্ট্রিবিউট না করলে হয়, যেহেতু আমার ওই সময় অ্যাবিলিটি ছিল না। পরবর্তীতে যখন দেখা গেছে যে আমার ইনকাম সোর্সটা বাড়ছে, তো আলটিমেটলি আমি ফ্যামিলি, যেহেতু আমার বাবা কৃষক, আমি চাইনি যে তাদের উপর কোনো প্রেশার পড়ুক বা সে ওইরকম পরিশ্রমের কাজ করুক। পরবর্তীতে ফুল ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমি নিছি, এবং এখন খুব সুন্দর চলতেছে আর কি। চমৎকার চমৎকার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মার্কেট প্লেসে টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়ার জন্য তোমার কাছে কি মনে হয় যে টপ রেটেড খুবই অল্প পার্সেন্ট ফ্রিল্যান্সার, 1-3% ফ্রিল্যান্সার, এই যে নিজেকে আসলে আলাদা করে ফেললো অন্যান্য ফ্রিল্যান্সার থেকে, সো এইখানে তোমার নিজের কোন জিনিসটাকে স্পেশাল মনে হয়েছে? মানে স্কিল, তারপর হচ্ছে ইংলিশ কমিউনিকেশন, বা মার্কেট প্লেসে ক্লায়েন্টকে সার্ভ করার টেন্ডেন্সি বা মানসিকতা, এই সবগুলো পয়েন্টের মধ্যে তোমার কাছে কোন জিনিসটা আসলে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে মার্কেটে তুমি আলাদাভাবে একটা ব্যাচ পেলে এবং প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসতেছে? সো হোয়াট ডু ইউ থিঙ্ক? প্রথম দিকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যেটা বললাম যে আমি যখন প্রথমে অ্যাকাউন্টে কাজটা পাই, ওই কাজটা কিন্তু শুধুমাত্র কমিউনিকেশন স্কিলের জন্য পাইছি। কারণ প্রথম দিকে তো ওই ক্লায়েন্টটা ভেরিফাই করবে আমার তখনই যখন আমি কাজটা পাচ্ছি, এরপর কিন্তু আমি স্কিলটা ভেরিফাই করতে পারতেছি। তো এখন যেটা দেখা গেছে যে প্রথম দিকে আমার ওই মানে একটা যেহেতু অর্ডার ক্যান্সেল হয়েছে, পরে আমি আমার কমিউনিকেশনটাকেও আর ইমপ্রুভ করছি এবং স্কিলটাকেও ইমপ্রুভ করছি। তো প্রথম দিকে আমি যেটা দেখা যায় যে আসলে একটা ক্লায়েন্টকে কনভিন্স করাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেমন একটা কাজ যদি ম্যানেজ করা যায়, ওই ক্ষেত্রে কিন্তু আপনার মানে কাজটা করার যায়। দেখা গেল একটু সময় ডেডলাইন বাড়ায় নিলে দেখা গেল নিজে ইউটিউব থেকে বা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আর কি রিসার্চ করে, কারণ ডেভেলপমেন্টের সেক্টরে আসলে প্রবলেম সলভিং স্কিলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে যত বেশি ধরেন যে প্রবলেম সলভিং এর স্কিল আছে, সে তত ভালো করে। তো ওই সময় পরবর্তীতে মানে যখন আমি কন্টিনিউয়াসলি কাজ করা ধরছি, তখন কিন্তু আসলে দেখা যায় যে আমার নিজের স্কিলের পাশাপাশি আমার টিম মেম্বারদের স্কিলও অ্যাড হয়েছে এখানে, যেহেতু আমার লোকজন দিয়ে কাজ করা। আর ওই সময় আমার কাছে প্রথম যেটা মনে হয় কমিউনিকেশন স্কিলটা প্রথমে দরকার, এরপরে আসলে আপনার ওয়ার্কিং স্কিল যেটা, এটাও আসলে দরকার। তবে আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করছে কমিউনিকেশন স্কিল। কারণ দেখা যায় যে আমি একটা মানে ক্লায়েন্টের কাজ নিচ্ছি, নেওয়ার পর দেখা যায় যে ওই কাজটা আমি করতেছি, বাট অনেকে দেখা যায় ঠিকঠাক মতো ক্লায়েন্টের আপডেটই দেয় না, যে কন্টিনিউয়াসলি আমি এই করতেছি, এই আপডেট বা কি কি লাগতেছে, দেখা যায় যে মানে হেলামি করে সে 2-3 দিন পরে আপডেট দিচ্ছে। ক্লায়েন্ট আসলে ওইভাবে মানে এটা ট্র্যাকে মানে মূল্যায়নটা করতে পারে না বা মূল্যায়ন করে না। মানে অনেক সময় দেখি যে ক্লায়েন্ট টাকা দিচ্ছে, আমি কাজ করতেছি, ব্যাস শেষ। বাট একটা ক্লায়েন্টকে লং টার্ম ধরে রাখার জন্য যে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্ট আসলে থাকে না। হ্যাঁ হৃদয়? তো এই ধরনের মানে জিনিসগুলো আমাদের মনে হয় একটু ইমপ্রুভ করা উচিত। কারণ রেগুলার মানে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন থাকতে হবে। আমি যেটুকুই করছি আপডেট গুলো রেগুলার দিতে হয় যে আমি এইগুলো করছি, এবং পরবর্তীতে আসলে মানে আফটার সেল সাপোর্ট, যেটা আমার কাছে যেটা সবচেয়ে বেশি হেল্প করছে আমার কাছে, মানে আফটার সেল সাপোর্টটা। কারণ অনেকে আছে কাজ করে দেওয়ার পর পরবর্তীতে ক্লায়েন্ট যখন প্রজেক্টটা অ্যাপ্রুভ করে, ক্লায়েন্ট যখন কোনো একটা হেল্প চায়, তখন আমরা আসলে হেল্প করতে চাই না। দেখা গেল এখন হেল্প আছে, আমি 2 দিন পর রিপ্লাই দিচ্ছি। এবং নরমালি কিন্তু ফাইবারে টিকে থাকার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দরকার, সেটা হচ্ছে রিপিটেড বায়ার। কারণ ফাইবারে আলাদা একটা স্কোরই আছে, আমার রিপিটেড বায়ার এখনো 99 আছে, 99 আউট অফ 100। তো নরমালি এই কাজটা হইতে শুধুমাত্র একটা ক্লায়েন্ট যখন প্রজেক্ট অ্যাপ্রুভ করানোর পর রিপিটেড আমার কাজ দিচ্ছে, তখন ফাইবারও দেখতেছে যে আসলে এই সেলারটা আসলে ভালো কিছু সার্ভিস দিচ্ছে, তার জন্যই তো হয়তো সে ক্লায়েন্ট আবার নতুন করে কাজ দিচ্ছে। রিপিটেড কাজ আমরা যখন একটা ওয়েবসাইটের কাজ করি, দেখা যায় যে ক্লায়েন্ট আমার কাছে বলতেছে একটু এসইও অপটিমাইজেশন করে দাও। এখন আমরা তো ধরেন এসইও এক্সপার্ট না, বাট বেসিক এসইও অপটিমাইজেশন প্লাগইন দিয়েই করা যায়, জাস্ট একটা ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখলেই করে দেওয়া যায়। কিন্তু অনেকে দেখা যায় যে আমি হয়তো পারি না, বা তার হয়তো জানার আগ্রহ নাই, বা সে আসলে নতুন কিছু শিখতে চাচ্ছে না। ফ্রিল্যান্সিং সেক্টর টিকে থাকতে গেলে আপনার নতুন কিছু শিখতেই হবে।
দেখা গেলো আমি এসইও শিখি নাই, বাট ক্লায়েন্ট যখন আমাকে একটা 7 দিন ডেডলাইন দিচ্ছে, আমি 2 ঘন্টা একটা টিউটোরিয়াল দেখে কিন্তু ওই জিনিসটা করে দিতে কভার পারতেছি। করে দিতে পারি। ক্লায়েন্ট ভেরি হয়তো ট্রু। মনে করতেছে আমার কাছ থেকে সে অনেক এক্সট্রা জিনিস পাচ্ছে যেটা অন্য কারো কাছ থেকে পাবে না। তো এই সমস্ত জিনিসই আমাকে হেল্প করছে আসলে অন্য সবার জায়গা থেকে আলাদা করে রাখতে। ভেরি ট্রু। চমৎকার কিছু পয়েন্ট চলে আসছে। আমরা কিন্তু এই যে আফটার সেল সার্ভিস বা ক্লায়েন্টকে লং টার্ম হ্যান্ডেল করা বা ধরে রাখার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পেয়ে গেছি। আচ্ছা, কিছু কোশ্চেন আছে। আচ্ছা, লাইভে যারা আসো, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক আস। আমরা কোশ্চেন গুলোকে লাইভেই নিব। হ্যাঁ, হ্যাঁ, শিওর। তো যাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো প্রবলেম যদি থাকে বা কিছু জানার থাকে আমাদের গেস্টের কাছ থেকে, ইউ ক্যান আস্ক আস। আচ্ছা, ভাইয়ার গ্রামের বাড়ি কোথায়? ভাইয়া বড় হচ্ছে সম্ভবত যশোরে, এন্ড দেন আফটার দ্যাট ঢাকায় মুভ করছে। আচ্ছা, আর হচ্ছে ওকে, ইনিশিয়াল একটা পয়েন্ট আছে যে নাসের রাজু ভাইয়া কোশ্চেন করছে যে কোন টাইমে আসলে অ্যাক্টিভ থাকলে ভালো অর্ডার পাওয়া যায়, এরকম একটা ফ্যাক্ট। তো তোমার কাছে কেমন হচ্ছে? হ্যাঁ, এই কোশ্চেনটা আমি আনসার দিই। আপনার প্রথম দিকে আমি যখন কাজ করি, মার্কেট প্লেসটা আসলে তুলনামূলক কম্পিটিটিভ তখনও ছিল, এখন আসলে আরো বেশি কম্পিটিটিভ। তো নর্মালি যেটা দেখা যায় যে হচ্ছে আমরা যখন কাজ করি, এবারে দেখা যায় আজকাল যারা গেমস খেলে বা গান শোনে এরাও কিন্তু 2টা-3টা পর্যন্ত জাগে, এবং অনেক মানে ফ্রিল্যান্সার আছে দেখা যায় যে 2টা-3টা পর্যন্ত ম্যাক্সিমাম জাগে, এরপরে তারা ঘুমায়। এরপর আমিও মাঝে মাঝে দেখা যায় যে আমিও ম্যাক্সিমাম 2টা-3টা এই পর্যন্ত জাগি, কিন্তু ওর পরের যে টাইমটা দেখা যায় রাত মানে ভোর 4টা থেকে সকাল 8টা-9টা পর্যন্ত, এই টাইমটাতে কিন্তু দেখা যায় যে হয়তো অ্যাকাউন্ট আপনার র্যাঙ্কে আছে বাট অ্যাক্টিভ দেখাচ্ছে না, ফাইবার তো অ্যাক্টিভ ফিল্টার করা যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যারা নতুন ফ্রিল্যান্সার আছে এরা যদি এই টাইমগুলোতে আসলে একটু বেশি সময় দেয়, তাহলে আমার কাছে মনে হয় যে কাজ পাওয়ার সম্ভাবনা একটু বাড়ে, কারণ এখানে কম্পিটিশনটা তখন কম, কারণ ক্লায়েন্ট আসলে যখন আসে দেখা যায় যে এখানে অনেকগুলো সেলারের প্রোফাইল সামনে আসতেছে, তো স্বাভাবিকভাবে সে একজন সেলারকে হয়তো নক দিচ্ছে বাট সে রেসপন্স করতেছে না। তো পরবর্তীতে যখন এই অ্যাক্টিভ একজন লোক আছে তাকে যদি সে মেসেজ দেয়, সে যদি রেসপন্স করে তার কমিউনিকেশন স্কিল দিয়ে কাজটা নিতে পারে, তো এই ক্ষেত্রে কিন্তু সে সাকসেসফুল তার জায়গায়। ভেরি ট্রু। আচ্ছা, আর আরো কিছু পয়েন্ট আছে। আমি লিমনের একটা পয়েন্ট নিচ্ছি যে গত পরশুদিন গিগ দিছে এবং মোটামুটি ভালো ইমপ্রেশন আছে। দুজনের কাছে জানতে যাচ্ছে কিছু টিপস এন্ড ট্রিক শেয়ার করার জন্য। আসলে এই যে মানে ইমপ্রেশনের যে ব্যাপারটা বা এই যে গিগ র্যাঙ্কের ক্ষেত্রে নতুন অবস্থায় আসলে একজন সেলার তার আসলে গিগ দেওয়ার পর হোয়াট শুড বি দ্য অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি? আসলে আজকাল তো আমি একটা জিনিস পয়েন্ট আমি মেনশন করেছিলাম আগে, যে আমি যখন কাজ করছি তখন কিন্তু বায়োটিক কস্ট ছিল, পরবর্তীতে বায়োটিক কস্টটা উঠাই দিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু মানে নতুনদের জন্য তুলনামূলক একটু হলেও কঠিন হয়েছে আগের থেকে। আমরা তখন আগে আমি নিজেও বায়োটিক কস্টে কাজ পাইছি, কিন্তু এখন যেটা দেখা যায় যে গিগ যখন নর্মালি দিতে হয় তখন আসলে কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে, কিছু যেমন একটা অপটিমাইজড আপনার গিগ ইমেজ, আই ক্যাচিং গিগ ইমেজ। আমি যে ট্রিক্সটা আমি নিজে একটা অ্যাপ্লাই করছি, যেমন আমার গিগে অনেকে হয়তো দেখছে এলিমেন্টরের গিগে নর্মালি সবাই কিন্তু এলিমেন্টর অফিসিয়াল কালার ইউজ করে, দেখা যায় ইয়েলো ইউজ করতেছে বা রেড ইউজ করছে, বাট আমি ইউজ করছি হচ্ছে টিয়া কালার। নর্মালি দেখা যায় যে এখন ক্লায়েন্ট যখন সার্চ দিচ্ছে এলিমেন্টর প্রো বা এলিমেন্টর ওয়েবসাইট একটা কিওয়ার্ড দিয়ে, তখন দেখা যাচ্ছে 10টা 20টা প্রোফাইল আসছে, সবারই লাল কালার বা ইয়েলো কালার, বাট আমারটা টিয়া কালার, আমারটা কিন্তু আগে নজরে পড়তেছে। তো এই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট একটু হলেও কিন্তু আমারটা নজরে পড়ার কারণে আমারটাতে কিন্তু ক্লিক দিচ্ছে। এরপরে আমার ক্লায়েন্ট যখন আমার প্রোফাইলে ক্লিক দিচ্ছে তখন কিন্তু আসে দেখবে যে আমার গিগের ডেসক্রিপশন বা আমি কিভাবে কি কি সার্ভিস দিচ্ছি এই জিনিসগুলা। তো এটা একটা পয়েন্ট। আর এরপর একটা পয়েন্ট থাকতে পারে এখন যেটা যে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা। তো অনেকে কিন্তু দেখা যায় যে লিঙ্কডইন থেকে কাজ পাচ্ছে, ইনস্টাগ্রাম থেকে কাজ পাচ্ছে। তো প্রথম দিকে আসলে যদি একজন আমি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথাই বলি, যে কাজ করলে তো আসলে পোর্টফোলিও সাবডোমেইনে রাখা যায়, বা ইভেন অনেকে আছে যে অন্য কাজ সে নিজের বলে চালাই দিচ্ছে, এভাবেও করা যায় যদি সে আসলে একটু এক্সপার্ট হয় বা ম্যানেজ করতে পারে। তো সে যদি আসলে বিশেষ করে লিঙ্কডইন এবং আপনার টুইটার, এখন তো এক্স আর কি, টুইটার বা হচ্ছে ইনস্টাগ্রামে একটু পোর্টফোলিও শেয়ার করে এবং এগুলোতে আসলে প্রথম দিকে একটু সময় দেয়, এক্ষেত্রে কিন্তু আসলে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে। যদিও আসলে আমি যেমন প্রথম কাজ পাইছি আমার কাজ শুরু করার মানে আমি ফ্রিল্যান্সিং কোর্স শুরু করার ঠিক 7 থেকে 8 মাস পর। তো নর্মালি প্রথম দিকে কাজ পাইতে সবার একটু সময় লাগে, বাট এই সময় আসলে ধৈর্য হারা দেওয়া যাবে না, কারণ ফ্রিল্যান্সিং আসলে ধৈর্যের একটা জিনিস। কারণ আসলে গান শুনি বা মুভি দেখে কিন্তু সারা রাত জায়গা দেয়, কিন্তু কাজ নিয়ে সারা রাত জায়গা বা রাতের পর জায়গা থাকার জন্য কিন্তু আলটিমেটলি একটা আলাদা ধৈর্যের দরকার থাকে। এবং প্রথম দিকে আসলে কাজ পাওয়াটা আসলে নর্মালি সবার জন্যই টাফ। যারা আসলে ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল আপনি সবার কাছে শুনবেন, সবাই বলবে যে আসলে প্রথম দিকে সবারই একটু হ্যাসেল সহ্য করা লাগছে। তো এটা আর কি, বাট লাগে থাকলে আসলে হবে, আজকে হোক আর 2 দিন পরে হোক। ভেরি ট্রু। তো এই যে আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ হচ্ছে বিকজ হচ্ছে আমরা যদি আসলে স্মল নিশে স্মল কোনো সার্ভিস দিয়ে অ্যাকাউন্টটা স্টার্ট করি, মোস্ট অফ দ্য অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে এবং অ্যাকাউন্টটা আসলে সুন্দরভাবে সাজানো
তারপর হচ্ছে একদম 100% কমপ্লিট করা সহ অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, এগুলো যদি প্রপারলি আমরা করতে পারি খুব সুন্দরভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে। তো হৃদয়, ক্লায়েন্টের অনেক গল্প থাকে, মজার গল্প, প্যারার গল্প, অনেক ক্লায়েন্ট আসলে অনেক প্রেশার দেয়, আবার অনেক ক্লায়েন্ট হচ্ছে অনেক ঢিলা থাকে। হ্যাঁ, ক্লায়েন্টের ব্যাপারটা আমি আমার জায়গা থেকে দেখছি যে মহিলা ক্লায়েন্টগুলো আসলে সাধারণত হ্যান্ডেল করাটা অনেক টাফ, কারণ এরা আসলে মেইনলি কি বোঝে না। একটা জিনিস হচ্ছে আমি তাকে বলতে চাচ্ছি, বাট সে আরেক লাইন বেশি বুঝে আছে। তো এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি এই সমস্ত ক্লায়েন্টকে আমি মানে মিটিং এ ইনভাইট করছি যে আপনি মিটিং এ আসেন, আমি মিটিং এ কথা বলি। কারণ নরমালি শুধু মেসেজ দিয়ে বা আসলে শুধু লিখে আসলে কিন্তু একটা ক্লায়েন্টকে ওইভাবে বোঝানো যায় না। যদি সে মানে মেল ক্লায়েন্ট হয় বা নরমালি কিছু ক্লায়েন্ট আছে ওরা আসলে বোঝার ট্রাই করে, এই ক্ষেত্রে বোঝানো যায়। তো এই সমস্ত ক্লায়েন্টের ক্ষেত্রে আমি আসলে মিটিং এ আমরা ট্রাই করি। তো আমার এরকম কয়েকটা ক্লায়েন্ট ছিল, মহিলা ক্লায়েন্ট, অর্ডার ক্যান্সেল করবে, অলরেডি ক্যান্সেল রিকোয়েস্ট আমাকে দিছে, ওইটা আমি সামহাউ মানে ক্যান্সেল রিকোয়েস্টটা ডিক্লাইন করছি। এরপর আমি তাকে বলছি তুমি মিটিং এ আসো, আমি তোমাকে ফুল রিফান্ড করে দেবো, আমি তোমাকে অ্যাসিওর করতেছি। এরপর মিটিং এ আসছে, মিটিং এ আসার পর আমি স্ক্রিনশটটা দিয়ে বুঝাইছি, এবং ওই ক্লায়েন্টরা $100 কাজ আর $30 টিপ দিয়ে গেছে বা $20 টিপ দিয়ে গেছে, এরকম উদাহরণ আছে। তো এখানে মেইনলি কি প্রথম আসলে যে জিনিসটা দরকার হচ্ছে কমিউনিকেশন। আপনার যদি কমিউনিকেশন ভালো থাকে বা যে কোনো সেল করার যেটা স্কিল এটা যদি ভালো থাকে, তাহলে আসলে যে কোনো পরিস্থিতিতেই আর কি আগানো যায়। আর আমার একটা কানাডিয়ান ক্লায়েন্ট ছিল, মানে ওর সাথে আমার এমন এত সুন্দর কমিউনিকেশন হয়েছিল যে আমার গার্লফ্রেন্ডের কথা বলতে আমি শেয়ার করতাম। মাঝে মাঝে দেখা যাচ্ছে রাত্রেবেলা আমি কাজ করতেছি, গার্লফ্রেন্ড আমাকে অনলাইনে দেখছে, ভিডিও কল দিচ্ছে যে তুমি কি করতেছো। এটা আমি ক্লায়েন্টে আমি তখন মানে ভিডিও কলে দিয়ে দেখাইছি স্ক্রিনশট দিয়ে, এরকম হয়েছে। আচ্ছা, তারপরে আসলে এভাবে ফ্রি হইলে যে কোনো কিছুই শেয়ার করা যায়, এবং দেখা যায় আমার নিজের কোনো পার্সোনাল কারণে যদি একটা প্রজেক্ট 2-3 দিন এক্সট্রা টাইম লাগতেই পারে, মানুষের অসুস্থতার ব্যাপার থাকে বা ফ্যামিলি ইস্যু থাকতে পারে, তো এই ক্ষেত্রে আসলে ফ্রেন্ডলি সম্পর্ক থাকলে দেখা গেলো ডেডলাইন বাড়িয়ে নিয়ে যাচ্ছে বা ফ্রিলি বলা যাচ্ছে। মানে এখানে আসলে শুধুমাত্র যে বিজনেস রিলেশন থাকবে ব্যাপারটা এমন না, ফ্রেন্ডলি সম্পর্ক থাকা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসলে সত্যি কথা, আমার অনেক ক্লায়েন্ট ছিল, গল্প করতাম, সারা রাত ধরে কাজ করতেছি, গল্প করতে করতে দেখা গেছে যে তুমি যেটা ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে আসলে রিলেশন মেইনটেইন করতে পারি, লং টার্ম ক্লায়েন্টে কনভার্ট হয়। আচ্ছা, আচ্ছা, দুইটা কোশ্চেন পরপর নিচ্ছি। আব্দুল কাইয়ুম ভাইয়া, ভাই পর্যন্ত আসতে কি পরিমাণ হার্ড ওয়ার্ক করা লাগছে? আর আহাদ ভাইয়া কোশ্চেন করছে যে ভবিষ্যতে চিন্তা করে কোন স্কিলটা শেখা উচিত, বা ইফ ইউ ক্যান সে সামথিং অন ইওর স্কিল ওয়ার্ডপ্রেস নিয়ে। আচ্ছা, এখন তো ডে বাই ডে এখন এআই অলরেডি চলে আসছে, কিছু কিছু ছোট ছোট কাজ ছিল যেগুলো অলরেডি অবসলেট হয়ে গেছে, এই জিনিসগুলো এখন আসলে নরমালি চলে না। যেমন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের মানে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু এআই অলরেডি রিপ্লেস করে ফেলছে। তো আগে দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রোফাইলে দেখা যায় যে গ্রাফিক্স ডিজাইনে কাজ করে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এদের 2-4 হাজার রিভিউ আছে, বাট এখন কিন্তু নতুন অবস্থায় একজন সেলার যদি এই ধরনের মানে কাজ দিয়ে মার্কেট প্লেসে আসে, কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। যদিও কিছু কিছু প্রফেশনাল কাজ যেগুলো ম্যানুয়ালি করা লাগে, আসলে এআই ওইভাবেও এখনো পর্যন্ত মানে অ্যাকুরেট 100% অ্যাকুরেসি দিতে পারে না ওই সমস্ত কাজে। বাট তারপরেও আমার কাছে যেটা এখন মনে হয় যে আমি যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমি এগুলো থেকে বলতে পারি যে নরমালি এখন আসলে মানে মার্কেট প্লেসে যদি লং টাইম সার্ভিস দেওয়ার চিন্তা থাকে, আসলে শুধু কাস্টমাইজেশন বা শুধু ডিজাইন না শিখে পাশাপাশি কোডিং শিখতে হবে। যেমন আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP মানে মোটামুটি কোডিং নলেজ না থাকলে আসলে এইখানে অনেক প্রবলেম ফেস করা লাগে। আর এখন কিছু কিছু ক্লায়েন্ট এমন আছে তারা আমরা যে কাজ করি এর থেকে বেশি স্মার্ট, তারা নিজেরাই একটা এলিমেন্টর ওয়েবসাইট ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে বানায় ফেলছে, অলরেডি 80% তারা বানায় ফেলছে। হয়তো আমরা যেহেতু অনেকদিন কাজ করি আমরা জানি যে কোন জায়গায় কোন উইজেটটা ইউজ করতে হবে, এই জিনিসটা সে জানে না। নরমালি দেখা যায় একটা জিনিস টেক্সট উইজার্ড দিয়ে করা যায়, সে দেখা যাচ্ছে দেশের আইকন লিস্ট আইকনটা হাইড করে দিয়ে টেক্সটটা এখানে মেরে দিতেছে, এরকম, যেহেতু তার এই টিউটোরিয়াল দেখাইছিল। এই সমস্ত ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে একটু কঠিন কাজ সময় লাগলো, যেহেতু এটা অনেক দিন করার জন্য, মানুষ তো ফ্রিল্যান্সিং করে 1-2 দিনের জন্য না, নরমালি অনেকদিন সার্ভিস দেবে, একটা ভালো ইনকাম সোর্স জেনারেট করবে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু কঠিন কাজগুলো শেখা উচিত। যেমন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আসলে ভিডিও এডিটিং এর খুব ভালো ডিমান্ড আছে এখন। এরপর যদি আপনি কাস্টম ওয়েবসাইটে কেউ আসে, দেখা যায় যে রিয়াক্ট জেস বা নোড জেস এর এই ধরনের কাজটা শিখতে পারে। আর যদি ওয়ার্ডপ্রেস নিয়ে আসে, আমার কাছে মনে হয় এলিমেন্টর যেহেতু খুব পপুলার, এলিমেন্টরের পাশাপাশি যদি আসলে যেটা উইজেট ডেভেলপমেন্টটা শেখে বা পরবর্তীতে সে যদি থিম এন্ড প্লাগইন ডেভেলপমেন্টটা একটু সময় দেয়, তবে আমার কাছে মনে হয় এই সমস্ত জায়গায় কাজ টাজ পাওয়াটা মোটামুটি ইজি বলতে অনেক কাজ দেখা যায় যে কোনো সেলার পারে, বাট ছোট্ট একটা জিনিসের জন্য প্রজেক্টটা আসলে স্কিপ করা। কারণ আমাদের এরকম আগে কাজ থাকতো যে কাজটা দেখা গেলো একটা পুরো সাইট আমি পারি 90% আমি পারি, বাট ক্লায়েন্টের একটা ক্যালকুলেটর লাগবে, কাস্টম ক্যালকুলেটর, ওটার জন্য আপনার জাভাস্ক্রিপ্ট লাগতেছে। এখন ওই কাজটা হয়তো আপনি যদি আপনার নিজে ম্যানেজ করতে না পারেন বা অন্য টিম মেম্বার বা অন্য কাউরে তো ম্যানেজ করতে না পারেন, ওই শুধু ওই কাজটার জন্য আপনার হয়তো প্রজেক্টটা স্কিপ করা লাগতেছে, তাই না? এখন যার কাছে ক্লায়েন্টটা যাচ্ছে, এখন সে যদি
মার্কেটিং এক্সপার্ট হয়, সে যদি তার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, দেখা যায় ওই ক্লায়েন্টটা সে কিন্তু ফিক্স ক্লায়েন্ট হিসেবে কনভার্ট করে নিতে পারে, কারণ যেহেতু সে আমার কাছ থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং সেখানে আমার থেকে বেটার সার্ভিস পাচ্ছে। আলটিমেটলি কারণ ভাববে যে ও হয়তো ভালো সার্ভিস দেয়। তো আমার কাছে যেটা মনে হয় যে একটু কঠিন কাজ শেখা উচিত এই সময় আসে, একটু সময় লাগলেও 2-4 মাস সময় বেশি দিয়ে একটু কঠিন কাজ শিখলে এক্ষেত্রে আপনার অনেকদিন সাস্টেইন করা যায় এবং এখানে কাজ টাজের বাজেটটা একটু বেশি টেশি করে নেওয়া যায়, কারণ এই ধরনের কাজ কিন্তু যে কেউ পারে না। কারণ নর্মালি আমরা কাস্টমারদের সঙ্গে কাজ দেখা গেলো আমি একটা এক পেজের ওয়েবসাইটে $100 বলছি, আর একজন নিউ সেলার সে $30 করে দিচ্ছে, বাট ওই কাজটা যখন কঠিন হবে নিউ সেলাররা কিন্তু পারবে না, স্বাভাবিকভাবে নর্মাল সেলার সে পারবেই না কাজটা, বাট আমি কিন্তু ওই কাজটা $150 দিয়েও করতে পারতেছি। ভেরি ট্রু, ভেরি ট্রু। সো আমাদের সবাই আসলে যারা সিএমএস বেস কাজ করতেছে, ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, একটা সময় আসলে কাস্টম কোড যেমন আমাদের ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড বা ফুল স্ট্যাকের যে কোর্সের মডিউলগুলো আছে, এই জিনিসগুলো একটু কভার করে ফেলতে পারলে মার্কেট প্লেসে একটু আসলে হেল্পফুল হয়। আচ্ছা, কিছু ক্লায়েন্ট বেশি বুঝে অনেক, আবার কিছু ক্লায়েন্ট মোটামুটি বুঝে, মানে তুমি যা বুঝাইতেছো সে বুঝতেছে, আর কিছু ক্লায়েন্ট হচ্ছে তোমার থেকে বেশি বুঝতেছে, দেখবা তুমি যা বলতেছো ওইটার এগেইনস্টে সে একটা রিসোর্স দিচ্ছে বা বলতেছে ভাই এই লিংকে গিয়ে দেখো হাবস্পটের সাথে তুমি এটা লিংক করাইতে পারবা, বা আর কিছু ক্লায়েন্ট হইছে আমি যা বুঝাইতেছি কিছুই বুঝে না। কোন ক্লায়েন্ট তোমার কাছে আসলে প্রিফারেবল? আমার কাছে আসলে মেইনলি আমি একটা ক্লায়েন্টের সাথে মোটামুটি মানে প্রজেক্ট নেওয়ার আগে কোশ্চেন করি যে তুমি, আমি দেখি যে আসলে তার এই ব্যাপারে ধারণা আছে কিনা। কিছু বেশি বুঝে ক্লায়েন্ট থেকে অনেস্টলি আমি এই ধরনের ক্লায়েন্টগুলো আসলে স্কিপ করার ট্রাই করি, যদি না তার বাজেট অনেক বেশি থাকে, কারণ আমি জানি যে এই ক্লায়েন্টটা একটু পিকি টাইপের, ছোট ছোট এমন এমন রিভিশন দেবে যে রিভিশনগুলো নর্মাল ক্লায়েন্ট স্কিপ করে। বাট সে দেখা গেলো যে ম্যাকবুকের কিছু রিভিশন থাকে, অ্যাপেল ডিভাইসের কিছু রিভিশন থাকে, এই জিনিসগুলো দেখা যায় উইন্ডোজে আসেই না বা অ্যান্ড্রয়েডে প্রবলেমগুলো আসেই না, কিন্তু আপনার মানে অ্যাপেলের ডিভাইসগুলো এই ধরনের প্রবলেম থাকে। তো আমি নরমালি একটা ক্লায়েন্টের সাথে মানে এখন আমি যে কাজগুলো নেই ম্যাক্সিমাম দেখা যায় 90% কাজে আমি ক্লায়েন্টকে আগে মিটিং এ নিয়ে আসি, মিটিং ইনভাইট করি, এবং যে সমস্ত ক্লায়েন্ট দেখা যায় যে আসলে মানে বাইং মোমেন্টে থাকে যে সে আসলে পারচেজ করবেই, ওরা কিন্তু আসলে মিটিং এ ইনভাইট দিলে ওরা আসে। যে কাজগুলো আপওয়ার্কে হয়, আপওয়ার্কে কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট আগেই বলে যে তুমি আসে কমফোর্ট ফিল করো কিনা মিটিং এ, কমিউনিকেশন স্কিল জানতে চাই। তো স্বাভাবিকভাবেই সে যখন মিটিং এ আসতেছে সে কিন্তু আমার কমিউনিকেশন স্কিলটাও ভেরিফাই করে ফেলতেছে, এবং আমি ওই সময় কোশ্চেন টোশ্চেন করে নাই, আমার যতটুকু জানার থাকে, যেহেতু আমি অনেক 900 প্রজেক্ট কমপ্লিট করছি, আমি তো জানি যে আসলে ক্লায়েন্টগুলো এই জিনিস করতে পারে। তো ওই ক্ষেত্রে আমি ক্লিয়ার হয়ে এরপরে কাজটা নেই, এবং ম্যাক্সিমাম আমার ক্ষেত্রে যেটা দেখা গেছে আসলে বেশি বুঝা ক্লায়েন্ট খুব কমই পাইছি, দুই একটা আছে, বাট ওই প্রজেক্টগুলো আমি কমপ্লিট করছি, কিন্তু এই ক্ষেত্রে আমি বাজেট বাড়ায় নিয়েছিলাম, কারণ আমি জানি যেহেতু প্রেসার দিবে, টাকা দিলে আমি একটু এক্সট্রা প্রেসার ফেস করলাম, সমস্যা নাই। তো এইভাবে করে আমি কাজগুলো নিছি। আচ্ছা, আমাদের যে এই যে জুলাই আগস্টে যে বিপ্লবটা হইলো, এখানে মোটামুটি আমাদের এই যে ইন্টারনেট শাটডাউনের জন্য আমি নিজে আসলে ফেস করছি, আমার প্রায় 4টা-5টা ফুল টাইম ক্লায়েন্ট ছিল এবং ভালো রকমের সাফার। সো তুমি কি আসলে এরকম কিছু ফেস করছো, বা এই জায়গাটা তুমি কিভাবে হ্যান্ডেল করছো? না, আমার ওই সময় প্রোফাইলের উপর একটা ব্যাড ইমপ্যাক্ট পড়ছে, কারণ লাস্ট টাইম যখন 8 দিন একটা নেট বন্ধ ছিল, আমি একটা মানে কানাডিয়ান একটা এজেন্সির কাজ করতাম। তো এই এজেন্সিতে আমার মানে খুব ভালো সম্পর্ক ছিল, আমি খুব ফ্রিলি কথাবার্তা বলতাম, কাজ করতাম। তো ওই সময় আমার প্রায় 9টা প্রজেক্ট রানিং একটা এজেন্সির, এবং 9টা প্রজেক্টে আমার বাজেট প্রায় $1800। তো যদি ওই কাজগুলো মানে ক্যান্সেল করে নাই ক্লায়েন্ট, কারণ যেহেতু আমার সাথে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওই 8 দিনে আমি যেহেতু তাকে কোনো আপডেট দিতে পারিনি, কারণ আমি তাকে বলবো যে আমার তো একটা প্রবলেম, ফ্যামিলি প্রবলেম হতে পারে বা পার্সোনাল প্রবলেম হতে পারে বা যে কোনো প্রবলেম হতেই পারে। তো ওই সময় আমি কোনো ক্লায়েন্টকে আপডেট দিতে পারিনি, এবং এই সময় আমার অ্যাকাউন্টে একটা বাজে প্রভাব পড়ছে। ওই সময় রেসপন্স রেট কমছে ফার্স্ট অফ অল। এরপর ওই ক্লায়েন্টটা আমি হারাইছি, ওই ক্লায়েন্টটা মানে পরবর্তীতে একটা পাকিস্তানি সেলারের দিয়ে কাজ করায়, কারণ যেহেতু তাদের এজেন্সি, তারা যেহেতু কাজ টাকা দিয়ে করা আছে, স্বাভাবিকভাবে সেটা এক্সপেক্ট করে আমি অন টাইম ডেলিভারি দেই, স্বাভাবিক। এই প্রভাবটা আমার আর কি পড়ছে, এবং আমার কাছে মনে হয় অনেকেরই হয়তো এরকম প্রবলেম ফেস করা লাগছে, কারণ ফ্রিল্যান্সিং এ মানে অ্যাক্টিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট। নরমাল একটা কাজ ডেডলাইন বাড়াই নিয়ে করা যায়, বাট অ্যাক্টিভটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এই ক্ষেত্রে আসলে যেহেতু একদম টোটালি শাটডাউন, স্বাভাবিকভাবেই মানে ম্যাক্সিমাম যারা অনেকগুলো ক্লায়েন্ট একসাথে হ্যান্ডেল করে, তখন আমার একসাথে 30টা 25টা প্রজেক্ট অ্যাপ্রুভ থাকে। এখন দেখা যায় এর ভিতর মিনিমাম 4-5টা ক্লায়েন্ট থাকে, এরা একটু পিকি টাইপ, এরা রেগুলার আপডেট চায়। এই জিনিসগুলোতে আসলে প্রবলেম হয়ে গেছে সবারই। ভেরি ট্রু। আচ্ছা, রনি মহাজন নামে একটা ভাইয়া কোশ্চেন করছে যে অনেক সময় অটো অর্ডার যে প্লেস হয়, এই অটো অর্ডারটা কেমনে ম্যানেজ করো? দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বিশাল বিশাল রিকোয়ারমেন্ট, সে আসলে অল্প অ্যামাউন্টে গিগের হয়তো বা এটা মনে হয় যে গিগ যখন আমরা দেই, গিগে আমি কি কি সার্ভিস দিচ্ছি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলা উচিত, যে আমি এই জিনিসগুলো দিচ্ছি। যেমন এসি, অনেকে দেখা যায় যে গিগে দিয়ে রাখে এসি অপটিমাইজেশন, এসিওর কিন্তু বিভিন্ন পার্ট আছে, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। আমার কাছে মনে হয় যে এখন মানে একটা ওয়ার্ড মেনশন করে দেওয়া উচিত বেসিক এসি অপটিমাইজেশন, তাহলে পরবর্তীতে ক্লায়েন্ট আলটিমেটলি কিন্তু বুঝতে পারবে যে আসলে সে বেসিক অপটিমাইজেশন দিচ্ছে, এবং আপনার কাছে জিজ্ঞেস করে আমি বলে দেবো আমি এখানে এই জিনিসটা মেনশন করছি। এখন অনেকে দেখা যায় যে মানে
গিগ দিছে, বাট গিগে আসলে একটা সার্ভিস নিয়ে সে কি কি দিচ্ছে, যেমন ওয়ান পেজ, এখন ধরেন দিচ্ছে যে এক পেজ দিচ্ছে $80, বাট সে কিন্তু সেকশন কয়টা এটা মেনশন করে না। মানে এক পেজ, অনেক ওয়েবসাইট আছে এক পেজে 20টা সেকশন থাকে, আবার অনেক ওয়েবসাইট আছে এক পেজে 5টা সেকশন থাকে। এখন সে যদি গিগ দেওয়ার সময় এটা মেনশন করে যে আমি এক পেজের মানে এক পেজ ডিজাইন করে $80, বাট আমি ম্যাক্সিমাম আপ টু 6 সেকশন বা আপ টু 7 সেকশন, এই জিনিসটা যদি সে মেনশন করে দেয় গিগ ডেসক্রিপশনের ভেতর, বেসিক প্যাকেজে, তাহলে কিন্তু ক্লায়েন্ট যদি ভুল করে অটো অর্ডার দিয়েও ফেলে বেসিক গিগে, তো এই ক্ষেত্রে কিন্তু সে পরবর্তীতে ক্লায়েন্টকে বোঝাতে পারতেছে আমি কিন্তু এখানে মেনশন করেছিলাম, এবং পরবর্তীতে কোনো প্রবলেম হলে সে ফাইবারের সাপোর্ট থেকে হয়তো প্রবলেমটা সলভ করতে ফেলতেছে, যে সেটা অর্ডার ক্যান্সেল করে হোক আর যেভাবে হোক, অর্ডার ক্যান্সেল করে ফাইবার হয়তো ক্যান্সেলেশন ওইটা উঠাই দিচ্ছে। এটা একটা জিনিস। আর এরপরে এখন অনেকে দেখা যায় যে সেলার প্লাস নিচ্ছে, প্রিমিয়াম বলে সাবস্ক্রিপশন আছে, এগুলোতে মানে অটো অর্ডার অফ করার জন্য অপশন আছে ওদের, যে তুমি অটো অর্ডার নিতে চাও কি চাও না, রিকোয়েস্ট টু অর্ডার এরকম দেয়া যায়। তো আমার কাছে মনে হয় যে আসলে সার্ভিসটা ক্লিয়ার করে বলা উচিত যে আমি এই জিনিসগুলো পারতেছি এবং এই জিনিসগুলো আমি এই মানে বেসিক প্যাকেজে দিব। এটা ক্লিয়ার করলে পরবর্তীতে ক্লায়েন্টরাও কিন্তু প্রথম যখন আসে সে তখন পড়তেছে আপ টু 6 সেকশন, আই হোপ ক্লায়েন্ট বুঝতেছে যে আসলে 6 সেকশন বলতে সে কি বোঝাচ্ছে। রাইট, ভেরি ট্রু। থ্যাংক ইউ। আচ্ছা, বাপ্পু আচার্য একটা পার্সোনাল কোশ্চেন করছে, মাইক্রোফোন কি ইউজ করতেছি? বেসিক্যালি আমি ব্লু ইয়েতে মাইক্রোফোন ইউজ করতেছি, গ্রেট একটা মাইক্রোফোন। আমি নামটা দিয়ে দিছি কমেন্টে, সো ইফ ইউ ওয়ান্ট টু হোস্ট সাম পডকাস্ট লাইক দিস ইউ ক্যান ইউজ ইট। আচ্ছা, আর আরেকটা ফ্যাক্ট যেটা আসে, সাকসেস স্কোর, অনেকের সাকসেস স্কোর 4-5 এ আটকে আছে। সো হোয়াট ডু ইউ থিংক সাকসেস স্কোরের জন্য আসলে তোমার? এটা আমি এই 2 দিন আগেও ফাইবারের সাকসেস ম্যানেজারের সাথে আমি অলরেডি প্রায় আধা ঘন্টার মিটিং এ ছিলাম। তো সাকসেস স্কোরের ব্যাপারটা অনেকে দেখা যায় চেঞ্জ হয় না। চেঞ্জ নেওয়ার সবচেয়ে বড় যে প্রভাবটা সেটা হচ্ছে হিডেন ফিডব্যাক। একটা অর্ডার যখন আমরা কমপ্লিট করি, কমপ্লিট করার পর একটা রিভিউ ক্লায়েন্ট ওইখানে দিতে পারতেছে, যেটা আমাদের দেখা যায় 10-20 মিনিট পর আমাদের এখানে শো করতেছে। ফাইবার ওই রিভিউটা একটু স্ক্যান করে বা ওরা ভেরিফাই করে, করার দেখা যায় অর্ডার ক্লায়েন্ট এখন অ্যাপ্রুভ করছে, নোটিফিকেশন আসছে যে অমুক ক্লায়েন্ট হ্যাজ অ্যাপ্রুভড ইওর অর্ডার বা এরকম। তো এরপর দেখা যায় আধা ঘন্টা পর ওই রিভিউ আসতেছে, তখন দেখা যাচ্ছে যে রেট ইউর এক্সপিরিয়েন্স, আমি তখন রিভিউটা শেয়ার করতেছি ক্লায়েন্টের রিভিউটা তখন আমার অ্যাকাউন্টে শো করতেছে। কিন্তু এই অর্ডারটা তখন কমপ্লিট হলো এর ঠিক 24 ঘন্টা পর, মানে অ্যাভারেজ প্রায় 23-24 ঘন্টা পর আরেকটা রিভিউ ক্লায়েন্টের কাছে যায়। এটা সাধারণত মেইলেও যায়, অনেকে দেখা যায় তার ফাইবার ওখানে পপ আপ আসে। তো এই মেইলের যে রিভিউটা, এক্ষেত্রে অনেক অনেক ক্লায়েন্ট দেখা যায় আপনার এই করে না, মানে স্কিপ করে, এটা ফিল আপ করে না, হয়তো মনে করতেছে এটা রিপিটেড একটা, যেহেতু আমি অলরেডি অর্ডারটা তখন কমপ্লিট করছি, রিভিউ তো দিয়ে দিছি, এটা আবার কিসের রিভিউ? তো এই ক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় যে ক্লায়েন্টকে জানানো উচিত যে তুমি যখন অর্ডারটা অ্যাপ্রুভ করবা এর 24 ঘন্টা পর আরেকটা রিভিউ আসবে। এখন যেহেতু ফাইবার আসলে পজিটিভ রিভিউ বা কোনো স্টার মেনশন করা যায় না, এটা টার্মস অফ সার্ভিস ভায়োলেশন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে তুমি তোমার অনেস্ট ফিডব্যাকটা শেয়ার করো, যে তুমি দুইটাই ফিল আপ করো, এরকম বললে আসলে ক্লায়েন্টরা দেখা যাবে যে পরবর্তীতে সে মেইলটা যখন পাচ্ছে চেক দিয়ে দেখা গেল একটা ফিডব্যাক দিলে ওইটাতে কিন্তু সবচেয়ে বড় প্রভাব পড়ে এটার। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্টরা একটা মানে সেলারের প্রোফাইলে 30টা অর্ডার সে লাস্ট টাইম কমপ্লিট করতে পারে, একটা ক্লায়েন্টও সেই হিডেন ফিডব্যাক ফিল আপ করে না, এমন হয়েছে আমার সাথে হয়েছে, আমার এরকম হয়েছে। আমি পরে জানাইছি মানে সেলার ম্যানেজার যে, তো উনি আর কি পরে আমার অ্যাকাউন্ট স্ক্যান করে চেক দিয়ে পরে আমাকে বললো যে তোমার একটা ক্লায়েন্টও আসলে এটা চেক দেন। তো তারপর থেকে আমি এটা জানাই, এটা জানানোর পর আসলে একটু প্রভাব ইমপ্রুভ হয়েছে। তো এটা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মেনশন করা উচিত। মানে যখন একটা প্রজেক্ট কমপ্লিট হবে, আমাদের যেহেতু প্রজেক্ট কমপ্লিট হলে আমরা তো আর মানে অর্ডার পেতে মেসেজ দিতে পারছি না, তখন ইনবক্সে আসলে মেসেজটা মেনশন করে দেওয়া উচিত। তো পরবর্তীতে তাহলে ক্লায়েন্টগুলো আসলে জিনিসটা মাথায় রাখবে। চমৎকার চমৎকার। শারিয়ার ভাই একটা কোশ্চেন করছে যে আচ্ছা মানে ওরও ক্লায়েন্ট হারিয়ে গেছে, টম নামে একটা ক্লায়েন্ট। সো জাস্ট যদি তোমার সাথে পার্সোনাল কোনো কানেকশন থাকে তুমি আবার পুশ করতে পারো, নক করতে পারো। তো এই বায়ার ব্যাপারে যেহেতু আসছি, একটা বায়ারকে লং টার্ম অর্থাৎ ফাইবারে তোমাকে বারবার অর্ডার করতেছে বা রেগুলার বেসিসে অর্ডার করতেছে, এটাকে আসলে লং টার্মে কনভার্ট করার ওয়েটা কি? বা 900 অর্ডারের মধ্যে 900 ধরা যাক, আমি ধরলাম 400 বা 500 ক্লায়েন্ট আছে, সেই 500 ক্লায়েন্টের মধ্যে তুমি ফিক্সড কিছু ক্লায়েন্ট কতজন হবে বা কিভাবে কনভার্ট করছো তুমি লং টার্ম ক্লায়েন্ট? আমি আমার জায়গায় আসলে প্রথম দিকে যেটা হয়েছে আমি একটু এক্সট্রা সার্ভিস দিতাম। আমি একটা পয়েন্ট মেনশন করছিলাম যে বেসিক এসইও অপটিমাইজেশন। এরপর দেখা যায় যে ওয়েবসাইটের সিকিউরিটি কিন্তু খুব বড় একটা পার্ট। এক্ষেত্রে আসলে আমি যখন একটা অর্ডার কমপ্লিট করতেছি, আজকাল দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে ম্যালওয়্যার ইফেক্ট করতেছে, সাইট ব্রোকেন হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে যেমন ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন, জিপিএল প্লাগইন দিয়েও কিন্তু ফায়ারওয়ালটা অপটিমাইজ করে দেওয়া আগে থেকে একটু সিকিউরিটি বাড়বে। এটা কিন্তু নরমালি আমি বলতে পারি এক্সট্রা সার্ভিস, অথবা যদি আমার ফিক্সড প্ল্যান থাকে আমি সার্ভিসটা ফ্রি দিতে পারি, যে আমি জাস্ট অ্যাড অন হিসেবে ফ্রিতে দিয়ে দিচ্ছি। কারণ নরমালি আমরা যখন দোকানে যদি কিছু কিছু জায়গায় কোড বানাতে গেলে ওখানে তো বোতাম এক্সট্রা দেয়, ওই জিনিসটা কিন্তু তাদের দায়িত্ব, এটা নর্মাল জিনিস। কারণ আমি যদি এই জিনিসটা এক্সট্রা দেই, ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে না সে আসলে খুব কোঅপারেটিভ, আমার কিছু এক্সট্রা জিনিস দিচ্ছে। তো পরবর্তীতে সে কিন্তু অন্য সেলারদের থেকে আমাকে একটু আগায় রাখবে, সার্চ করতেছে না আমাকে।
তো এটা স্বাভাবিক, আমরা তখন যে কোনো জিনিস কিনতে গেলে পরে দেখা যায় যে বার্গারের দোকানে দিয়ে 2টা সস এক্সট্রা দিলে কিন্তু আমি ওই দোকানেই যাবো পরবর্তীতে, স্বাভাবিক। এই ক্ষেত্রে ক্লায়েন্টের ক্ষেত্রে সেম। তো এরকম কিছু ছোট ছোট এক্সট্রা সার্ভিস যে জিনিসগুলো আমার কাছে মনে হয় দিলে ক্লায়েন্টরা একটু হলেও অন্য সবার থেকে আমাকে একটু আলাদা করে রাখে এবং পরবর্তীতে দেখা যায় রিপিটেড কাজ পাইতে সুবিধা হয় এগুলোতে। ভেরি ট্রু। আর যে জনি ভাই একটা কোশ্চেন করছে যে আমাদের ব্যাচের স্টুডেন্ট 3টা নক পাইছে 5 মাস হইছে, বাট আসলে ক্লায়েন্ট কনভার্ট করতে পারে নাই, হয়তো বা কমিউনিকেশনের প্রবলেম। আচ্ছা, এখানে আমি তোমার একটু পয়েন্ট বলে দিই। ধরো ইংলিশ কমিউনিকেশন ডেভেলপের একটা ব্যাপার থাকে, যেটা তুমি বললা ভিডিও কলে ক্লায়েন্টকে নিয়ে আসো। 2 নাম্বার থাকে বিজনেস নলেজ বা বিজনেস একটা কন্ট্রাক্ট আমি ওর সাথে করতেছি, ওর আসলে কিছু দুর্বল জায়গা থাকে। আমি বুঝলাম ও ওয়েবসাইটের রেসপন্সিভটা খুব প্রায়োরিটি দিচ্ছে, ওই পয়েন্টে কিছু কথাবার্তা বলা, আসলে যে বিজনেস মাইন্ডের যে ব্যাপারটা, বা আমি একটা কর্পোরেট কন্ট্রাক্ট করতেছি, এই কন্ট্রাক্টে কতটুকু প্রফেশনাল হব, এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট। যদি একটু আসলে ওভারঅল কিছু বলতা, এই যে কমিউনিকেশন বা বিজনেস কমিউনিকেশন, প্রপার কমিউনিকেশনের যে ব্যাপারটা, মানে এখানে আসলে ইংলিশ জানলে হয় তা না, আসলে একটা বিজনেস কন্ট্রাক্ট কিভাবে হয়, এই জিনিসগুলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। নরমালি এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা ইংলিশ কিন্তু অনেকেই জানে, স্বাভাবিকভাবে অনেকেই জানে, কিন্তু একটা সার্ভিস সম্পর্কে তার কতটুকু নলেজ এটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে সে বাজেট বাড়াইতে চাচ্ছে। যেমন আমি দেখা যায় একটা সেলার সে এক পেজের জন্য $40 বাজেট চার্জ করতেছে, আমি সেম কাজে $100 চার্জ করতেছি। তো ক্লায়েন্ট স্বাভাবিকভাবে আমার কাছে চাইবে যে তুমি $100 চার্জ করছো কেন ভাই, তুমি $100 চার্জ করতেছো, আমি এই সার্ভিসটা তো অন্য কারোর কাছে পাচ্ছি। তখন আমি যে একটা পয়েন্ট মেনশন করলাম ওয়েবসাইটের সিকিউরিটি, এরপর দেখা যায় যে আপনার এসইওর যে বেসিক অপটিমাইজেশন, যেটা এসইওটা কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা আমি মেনশন করি, কারণ দেখা যায় যে ক্লায়েন্টের সে জানে যে আসলে এসইও বলতে কিছু একটা আছে, বাট আমি তাকে বলতেছি গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স যদি তুমি ইনক্লুড করো আমি এটা তোমাকে করে দেবো, এটা করে দিলে তুমি ওয়েবসাইটে ট্রাফিক মানে ট্র্যাক করতে পারবা। এই জিনিসটা আমি যখন মেনশন করছি ক্লায়েন্ট কিন্তু তখন বুঝতেছে, তার কিন্তু গুগল অ্যানালিটিক্স সম্পর্কে ওইভাবে ধারণা নাই, সে জানে এসইও দিয়ে গুগলের ফার্স্ট পেজে আসা যায় এগুলো জানে, কিন্তু গুগল অ্যানালিটিক্স দিয়ে কি করা যায় এটা কিন্তু সে জানে না। যখন আমি এই জিনিসগুলো এক্সট্রা মেনশন করবো ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে আসলে এ হয়তো আসলেই কিছু জানে, আমার থেকে হয়তো বেশি কিছু জানে। তো এরকম কিছু জিনিসপত্র আসলে আমাদের জানা উচিত, কারণ নরমালি আমরা যখন একটা সার্ভিস নিয়ে মানে অ্যাকাউন্ট করতেছি, একটা সার্ভিস প্রোভাইড করতেছি, তো এই ক্ষেত্রে ওই জিনিস সম্পর্কে আমাদের ভালো একটা ডিপ নলেজ থাকা উচিত, যেটা আসলে এটা আসলে এক্সপেরিয়েন্সের কারণে অনেক ক্ষেত্রে হয়। অনেকে আছে দেখা যায় যে কাজ করার আগেও অন্য কারোর মাধ্যমে বা কোনো কোর্স থেকে বা যে কোনো ভাবে আসলে এই জিনিসগুলো বুঝছে, পরবর্তীতে সে কিন্তু অন্য সবার থেকে আলাদা থাকে। যেমন একটু আগে একটা কমেন্ট আপনি সামনে আনলেন যে সে 3টা নক পাইছে বাট অর্ডার কনভার্ট করতে পারে না, এক্ষেত্রে যেটা দেখা যায় তার সবচেয়ে মেইন যে ইস্যু সেটা কমিউনিকেশনের। এরপর কমিউনিকেশনের পাশাপাশি যেটা তার পোর্টফোলিও, কারণ একগুলো সে নতুন অ্যাকাউন্ট রিভিউ নাই, ক্লায়েন্ট যখন আসছে রিভিউ তো দেখে নাই। স্বাভাবিকভাবে আমরা যখন যে কোনো পেজ থেকে কোনো ড্রেস করতে গেলেও কিন্তু আমরাই রিভিউ দেখি যে এই পেজে আগে রিভিউ আছে না, তো স্বাভাবিকভাবে বাইরের কান্ট্রি ওরাও দেখবে। তো এই ক্ষেত্রে পোর্টফোলিও আর যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে আমার কাছে মনে হয় যে কাজ পাওয়াটা সহজ হয়। রাইট, চমৎকার। আচ্ছা, টিম ম্যানেজমেন্টের ব্যাপারে আসতেছিলাম। তুমি ভার্চুয়ালি টিম নিয়ে কাজ করতেছো, বা এই জিনিসগুলো কেমনে ম্যানেজ করো ভার্চুয়ালি টিমে? আসলে আমি নিজে ম্যানেজ করতে গিয়ে অনেক হিমশিম খাই। আমি অনেক সময় দেখা যায় কাজ দিছি, 2 দিন পরে ওরে জিজ্ঞেস করলাম কাজের কি অবস্থা, ক্লায়েন্টের কিন্তু ডেডলাইন শেষ, ও বলে ভাই ভুলে গেছি কাজটা ধরতে। তো এইরকম কিছু জিনিস ফেস করো কিনা, বা হাউ ইউ ম্যানেজ দিস? আসলে যেটা হয় যে আমরা যখন কাজ করি, কাজটা কিন্তু আমার, যেহেতু অ্যাকাউন্ট আমার, কাজও আমার, আমি তাকে একটা ফিক্স স্যালারি দিচ্ছি, সেটা প্রজেক্ট বেসিস হইতে পারে বা মান্থলি বেসিস হইতে পারে। এখন যে কোনো কাজ যখন আমরা নেই, এই কাজটা আমাদের নিজের মনে করে আমরা যতটুকু করি বা আমি নিজে যতটুকু মনে করে করব, আমার টিম মেম্বার কিন্তু তাকে যদি প্রেশার না দেই এভাবে কিন্তু হয় না। যেমন আমরা যেমন দেখা যায় যে আমরা যদি বাড়ি বানাতে যাই, রাজমিস্ত্রি যদি হায়ার করি, দেখা যায় যে তাদের সাথে যদি আপনি না থাকেন ওরা কিন্তু একদিনের কাজ ঠিকঠাক মতো করতেছে না, ফাঁকি দিচ্ছে। যেমন আপনার কাছে যত মানে কারণ পাওয়ারফুল জিনিসই থাকো না কেন, কোনো যুদ্ধের ক্ষেত্রে বা যে কোনো কিছুতে আপনি যদি সেনাপতি সে যদি স্ট্রং না হয়, তার কিন্তু সেটা উইন করতে পারবে না, আপনি যতই পাওয়ারফুল অস্ত্র থাকুক যাই থাকুক না কেন। তো এই ক্ষেত্রে আসলে টিম ম্যানেজের ক্ষেত্রে যেটা হয় যে নিজের সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকা লাগে। অনেকে মনে করে যে আমি তো কাজ আরেকজনের দিয়েছি ও করে ফেলবে, কিন্তু এটা আসলে হয় না। এটা নিজে যদি আসলে ম্যানেজ রেগুলার আসলে ওইটার ফিডব্যাক না নিয়ে ক্লায়েন্টকে না দেওয়া হয়, তখন কিন্তু ওই কাজটা আসলে দেখা যায় পরে ডেডলাইন মিস হয়, ক্লায়েন্ট একটা ব্যাড রিভিউ দিচ্ছে বা ক্লায়েন্ট হয়তো ক্যান্সেল করতেছে। এটার কারণে কিন্তু যেহেতু মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো কম্পিটিটিভ, একটা অর্ডার ক্যান্সেল হলে কিন্তু অনেক ইমপ্রেশন ডাউন হয়ে যায়। তো এই ক্ষেত্রে মানে কাজ নিলে পরে নিজে অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে। নিজে এটা মনে করা যাবে না আমি কাজ নিছি মানে হচ্ছে মানে আমি একজনের কাছে কাজটা পাস করে দিছি সে সব কিছু করে ফেলবে, ব্যাপারটা এমন না। আচ্ছা, ভেরি ট্রু। একদম শেষ দিকে দুই একটা কোশ্চেন নিচ্ছি। সাগর শেখ ভাই টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোশ্চেন করছে যে বায়ার মিটিং কাজ সবকিছু হাউ ইউ ম্যানেজ, মানে টাইমের আসলে সেগমেন্টেশনটা কেমন হয় তোমার সারা দিনে? আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা এখন তো হইছে, ফ্রিল্যান্সিং কমপ্লিট হয়ে গেছে, এখন আসলে পার্ট টাইম ফ্রিল্যান্সিং এর টিকে থাকাটা সো টাফ।
এক্ষেত্রে আমার কাছে এটা ফুল টাইম হিসেবে নিতে হবে। তো আমি যেহেতু এখান থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট জেনারেট করতেছি, একটা ইনকাম সোর্স আমার আছে, তো আমি ফুল টাইমে এটা করি। তো আমার কাছে যেটা হয় যে আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টই মানে যারা আমার কাজ দেয়, আমি ট্রাই করি যে ইউএসএ বেসড ক্লায়েন্ট গুলো ধরা বা ইউকে বেসড ক্লায়েন্ট গুলো ধরা, যাদের থেকে আমাদের টাইমের ডিফারেন্স দেখা গেলো 6 থেকে 12 ঘন্টা বা এরকম। এক্ষেত্রে দেখা যায় তারা মানে বাইরের কান্ট্রির ক্লায়েন্ট গুলো তো সাধারণত ওরা অফিসিয়াল টাইমের বাইরে যখন তারা ফ্যামিলিকে সময় দেয়, তারা কিন্তু তখন আর মেসেজ দেয় না। তো এক্ষেত্রে আমাদের টাইমে দেখা গেলো যখন সকাল হয়ে যায় 5টা 6টা বাজে বা 4টা বাজে, তখন কিন্তু তারা অলরেডি তাদের ফ্যামিলিতে টাইম দিচ্ছে। তো আমি দেখা গেলো কাজ করার পর ঘুমাই যাচ্ছি 5টার দিকে 6টার দিকের পর, যদি 12টা দিকে ঘুম থেকে উঠি, এরপর ফ্রেশ ট্রেশ হওয়ার পর আবার একটু ফাইবারে গেলাম। ক্লায়েন্ট দেখতেছি যে অন্য কান্ট্রির যদি ক্লায়েন্ট থাকে, সেটা সৌদি আরব হইতে পারে, সিঙ্গাপুর হইতে পারে, এদের সাথে আমাদের টাইমের ডিফারেন্স দেখলো 3-4 ঘন্টা। তো ওই সময় আমি এই ধরনের ক্লায়েন্টগুলোর মেসেজ রিপ্লাই দিচ্ছি। আর বাকি যে ইউএসএ বেস ক্লায়েন্টগুলো, এগুলো আমি রাতে আবার সন্ধ্যার পর থেকে ওরা আবার অ্যাক্টিভ হচ্ছে, আমি আপডেট দিচ্ছি। তো আমার কাছে মনে হয় ফুল টাইম হিসেবে এখন ফ্রিল্যান্সিংটা নিলে ভালো কিছু করা পসিবল। ভালো কিছু করা পসিবল। ভেরি গুড, থ্যাংক ইউ। সো আমরা একদম লাস্ট দিকে, সো কোডমেন্ট বিডির আসলে এই কোর্সটা বা পরবর্তীতে সাপোর্ট, এই জিনিসগুলো তোমার আসলে কেমন ইম্প্যাক্ট রাখছে ইনিশিয়াল পর্যায়ে? কারণ মার্কেট প্লেসে যাওয়ার আগে মানে একটা সময় তোমার আসলে নলেজ গেদার হয়ে যায়, সাপোর্ট লাগে না, নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ, বাট তার আগে আসলে কোডমেন্ট বিডি অ্যাকচুয়ালি হাউ হেল্প ইউ? আমি বললাম যে প্রথম দিকে আমি কোর্স থেকে ড্রপ আউট ছিলাম। তো নরমালি একদম ড্রপ আউট স্টুডেন্ট, সে ওই ব্যাচের একমাত্র টপ রেট স্টুডেন্ট, এটা কিন্তু নরমালি মানে একটা টাফ বলা চলে। এবং আমার ক্ষেত্রে কিন্তু আমি বলছিলাম সাইদুল ভাই, আলমগীর, কবির ভাই, ওরা কিন্তু আমার হেল্প করছে প্রথম দিকে। কিন্তু আসলে এখন হয়তো আমি অনেক এক্সপার্ট বা আমার হয়তো ওইভাবে সাপোর্ট লাগে না, বাট প্রথম দিকে আমার যে সাপোর্ট গুলো লাগছে, দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট আমাকে অর্ডার প্লেস করে চলে গেছে, আমার যেহেতু কাজ নিতে হবে, আমি ওই ক্লায়েন্টের ডেডলাইন নিছি 24 ঘন্টায়। 24 ঘন্টার ভিতর যেহেতু আমার ঘুমানো লাগবে 7-8 ঘন্টা, তো আমি সময় পাচ্ছি 6-7 ঘন্টায়। তো এই সময়টার ভিতর আমরা সাপোর্ট নেওয়া লাগবে, যেহেতু আমি কাজটা পুরোপুরি পারি না। আসলে ফ্রিল্যান্সিং যারা প্রথম দিকে আসলে কেউই ইন্ডিপেন্ডেন্ট থাকে না, সবারই কোনো না কোনো সাপোর্ট লাগে। এবং মানুষ কোর্স করে শুধুমাত্র সাপোর্টের জন্য, কারণ ইউটিউবেও কিন্তু প্রচুর ভিডিও পাওয়া যায়, কিন্তু একটা অর্গানাইজড ভাবে ভিডিও প্লাস গাইডলাইন প্লাস সাপোর্ট, মেইনলি যেটা সেটা সাপোর্ট, কারণ ভিডিও পাওয়াই যায়। কিন্তু সাপোর্টের এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার জন্য খুব হেল্পফুল ছিল তখন। তখন আমি যখন সাপোর্ট পাইছি, মানে সাপোর্ট চাইছি, তখন মানে হেল্প পাইছে, তখন মানে আপনার কাছ থেকে ইভেন এমন আছে, আমাদের ব্যাচে মাহিন ভাই নামে একটা পাইছিল, সিয়ামুর মাহিন। তো ও আমি দুইজন মিলে একসাথে সাপোর্ট নিছি। ইভেন আমি কোডম্যান বিডির ওইখানে মানে ল্যাপটপ নিয়ে গেছি, মাহিন ভাইয়ের সাথে আমি অলরেডি গেছি একটা প্রবলেম সলভ করার জন্য, এমনও হয়েছে। তো প্রথম দিকে আসলে ট্রেনিং সেন্টারের গুরুত্ব খুবই দরকার, যে আসলে ওদের সাপোর্টটার উপর অনেক কিছু নির্ভর করে একটা স্টুডেন্টের। কারণ দেখা যাচ্ছে 10% একটা কাজ 10% পারে না বলে এই কাজটা ক্যান্সেল হয়। ওই 10% যদি সে সাপোর্ট নিয়ে প্রথম দিকে করতে পারে, তো পরবর্তীতে কিন্তু ওই প্রবলেমগুলোর জন্য সে তার আর বারবার সাপোর্ট নিয়ে লাগতেছে না। কিন্তু প্রথম দিয়ে কিন্তু ওইটার কারণে সে অ্যাকাউন্টটা গ্রো করতে পারতেছে না। ভেরি ট্রু, ভেরি ট্রু, থ্যাংক ইউ। আর একদম লাস্ট পর্যায়ে, নতুন যারা এই সেক্টরে আসতে যাচ্ছে, কম্পিটিটিভ মার্কেট এখন আসলে কিরকম ডেডিকেশন, কিরকম সময় নিয়ে আসা উচিত, বা নতুনদের জন্য তোমার সাজেশন? নতুনদের জন্য আমি যেটা বলতে পারি যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে যদি আসলে কেউ আসতে চায়, তার মিনিমাম 5 থেকে 6 মাস আসলে সময় হাতে রাখতে হবে, এবং রেগুলার তার এই জিনিসগুলো যেটা হয় যে আমার কাছে অনেকে মানে বলে যে ভাই আমি ফ্রিল্যান্সিং শিখবো, কোন সেক্টরে আসবো। মানে আমি এমন অনেকে দেখছি যে আমি গাইডলাইন দিছি, আমি যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করি, আমার এই জিনিসটাতে সবচেয়ে বেশি নলেজ। এখন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমার ওইভাবে নলেজ নাই, বাট আমি তারে বলছি যে আপনি দরকার 1 সপ্তাহ ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেন কোন জিনিসের প্রতি আপনার অ্যাট্রাকশনটা বেশি কাজ করে, কারণ এটা প্যাশনের ব্যাপার। আপনার যদি এই প্যাশন না থাকে, আসলে কিন্তু রাতের পর রাত জাগা যায় না, বা এইভাবে পরিশ্রম করা যায় না। তো ওই ক্ষেত্রে আসলে আমি যেটা বলতে পারি যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট যদি কেউ আসে, তার মিনিমাম 5 থেকে 6 মাস লাগে। এবং অন্য ক্ষেত্রে এরকমই সময় নিয়ে আসা উচিত, কারণ দেখা যায় যে অনেক সেলার আছে যে প্রথমে আসে ইনকামের চিন্তা করে, কারণ এখানে লার্নিং যদি আসলে ওইভাবে ভালোভাবে করা যায়, আর্নিং অটোমেটিক হয়। কিন্তু ওই পর্যায়ে আসলে মানে লোকজন টিকে থাকে না। আসলে ধৈর্য, যেটা বললাম, ফ্রিল্যান্সিং এর মেইন যে জিনিস সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি আসলে থাকে এবং পরিশ্রমী মনোভাব থাকে এবং কন্টিনিউয়াসলি নিজের মানে স্কিলটাকে আপগ্রেড করতে, আমরাই অনেক প্রবলেম আছে যেগুলো ফেস করে, মানে নরমালি ক্লায়েন্টের কাছ থেকে নিলে ওই জিনিসের জন্য আমাদের টিউটোরিয়াল দেখা লাগে এখনো 900 প্রজেক্ট কমপ্লিট করার পরেও। তো স্বাভাবিকভাবে এই ধরনের টেন্ডেন্সি অবশ্যই রাখা উচিত নতুনদের জন্য। চমৎকার, চমৎকার, থ্যাংক ইউ হৃদয়, অনেক সময় দিচ্ছ আমাদেরকে, তোমার ইম্পর্টেন্ট সময়ের মধ্যেও অনেক কমেন্ট পড়ে আছে যেগুলো আমরা নিতে পারিনি। আমি এবং হৃদয় চেষ্টা করব লাইভে আসলে, এবং আমাদের এই লাইভটা আসলে আমাদের 8টা সোশ্যাল চ্যানেল থেকে শেয়ার হচ্ছে, তো আমরা চেষ্টা করব রিপ্লাই করার জন্য। পাশাপাশি আমার মনে হয় হৃদয়কে কেউ যদি আসলে মেসেজ করে বা কোনো একটা প্রবলেম নিয়ে যায়, আই থিঙ্ক আমি একটু মেনশন করি যে আমার প্রোফাইলে অনেকেই মেসেজ দেয়, কিন্তু দেখা যায় যে একসাথে 20 জন মেসেজ দিয়েছে ভাই কেমন আছেন, সবাই যদি ভাই কেমন আছেন এই জিনিসের রিপ্লাই দিতে গেলে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আমার যেহেতু কাজ আছে, আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের পার্সনদের ডাইরেক্ট ভাই কেমন আছেন জিজ্ঞেস করার পর প্রবলেমটা মেনশন করে দেওয়া উচিত, যে ভাই আমি এই কারণে আপনাকে নক দিছি বা এইটা এটা আমার দরকার।
তো পরবর্তীতে দেখা গেল আমি হোক আর যে কেউ হোক তার কিন্তু রিপ্লাই করতে সুবিধা হয়, সেটা এখন রিপ্লাই দিক আর 10 ঘন্টা 12 ঘন্টা পরে দেখ, কারণ সবাই দেখে এটা আমিও দেখছি যে হ্যাঁ দিল, তারপর আমি লিখলাম হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম রিপ্লাই কেমন আছেন, এর করতে করতে দেখা যায় মেসেজ ওর হারাই গেছে আমার। সেটা যদি আমরা ইনিশিয়ালি প্রথমে যদি আসলে প্রবলেমটা মানে পুরো ডিটেইলে লিখে মেসেজ করতে পারি, আমরা চেষ্টা করি আমরা আসলে রিপ্লাই করার। থ্যাংক ইউ হৃদয় ফর ইউর টাইম, এবং আমরা এক্সপেক্ট করবো হয়তো সামনে 1 বছরে তোমার 2-3 হাজার অর্ডার কমপ্লিট হয়ে যাবে এবং একটা ফুল অফিস ফরমেশনে তুমি চলে যাবা, এবং আমরা ইনশাআল্লাহ তোমার অফিসে ঘুরতে যাব এবং তোমার টিম মেম্বারদেরকে দেখে আসবো ইনশাআল্লাহ। সো এই যে ভার্চুয়াল টিম রেডি করার পর যে ফিজিক্যাল স্টেজ, এটা আসলে এখন কোনো প্ল্যান বা এরকম কিছু জিনিস কি রেডি করতেছো তুমি? বা আমার এজেন্সির যেটা আমি এখনো ভার্চুয়ালি রাখছি, এখন অফিশিয়াল এভাবে শুরু করি না, কারণ আমি চিন্তা ভাবনা করছিলাম হয়তো বাইরে ট্রেস হয়ে যাবে এরকম চিন্তাও ছিল, বাট আমি শুরু করবো 25-এই শুরু করবো, হয়তো অফিস নিয়ে অফলাইনে শুরু করবো আর কি, অফলাইনে শুরু করবো। চমৎকার, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য লাইভ। ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো এলিট ফ্রিল্যান্সারের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ হৃদয় ফর ইউর টাইম। আল্লাহ হাফেজ সবাইকে।